রাতের শিফট আমার কখনোই পছন্দ ছিল না, কিন্তু টাকার দরকার মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। আমি তখন কলকাতার এক প্রাইভেট সিকিউরিটি মনিটরিং অফিসে কাজ করি। আমাদের কাজ খুব সিম্পল: শহরের বিভিন্ন ফ্ল্যাট, অফিস আর মলের সিসিটিভি ফুটেজ মনিটর করা, কোথাও অস্বাভাবিক কিছু দেখলেই লোকাল সিকিউরিটিকে জানানো। সেই রাতটা ছিল অন্য সব রাতের মতোই। ঘড়িতে তখন 11:58 PM। অফিসের চারপাশ নিস্তব্ধ, শুধু মনিটরগুলোর হালকা ভো ভো আওয়াজ। সামনের দেয়াল জুড়ে 12টা স্ক্রিন, প্রতিটাতে আলাদা আলাদা জায়গার লাইভ ফুটেজ। আমি কফির কাপ হাতে নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসেছিলাম। হঠাৎ স্ক্রিন নাম্বার 6 হালকা ঝিলমিল করল। আমি প্রথমে গুরুত্ব দিইনি, পুরনো ক্যামেরা হলে মাঝে মাঝেই সিগন্যাল ড্রপ করে। কিন্তু পরের মুহূর্তেই আমার শরীরের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল, কারণ স্ক্রিনটা নিজে নিজে জুম ইন করতে শুরু করল। শ্যামলী টাওয়ার, একটা পুরনো মাঝারি সাইজের আবাসন। লোকাল সিকিউরিটি আগেই বলেছিল এই বিল্ডিংয়ে মাঝে মাঝে অদ্ভুত কমপ্লেন আসে। স্ক্রিনে দেখা যাচ্ছিল পার্কিং লট, সব গাড়ি থামানো, লাইট আধা জ্বলছে। আর ঠিক তখন পার্কিংয়ের একদম শেষ মাথা থেকে একটা ছায়া ধীরে ধীরে সামনে আসতে লাগলো। আমি ভাবলাম হয়তো কোনো বাসিন্দা দেরিতে ফিরছে, কিন্তু ছায়াটা যত কাছে আসছিল তত অস্বাভাবিক লাগছিল। ওর হাঁটার ভঙ্গি ঠিক মানুষের মতো না, একটু কাঁপা কাঁপা, একটু টান টান। আর ক্যামেরার আলোতে যখন পুরো শরীরটা পরিষ্কার দেখা গেল, আমার হাত থেকে কফির কাপ পড়ে গেল। লোকটার মুখ নেই। আমি চোখ কচলালাম, আবার তাকালাম। না, এটা কোনো ফিল্টার না, কোনো ব্লার না। ওর মুখের জায়গায় শুধু ফাঁকা মসৃণ চামড়া, যেন কেউ ইচ্ছা করে মুখটা মুছে দিয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল। লোকটা হঠাৎ থেমে গেল, ধীরে ধীরে মাথা তুলল, সরাসরি ক্যামেরার লেন্সের দিকে তাকালো। আমার মনে হলো সে ক্যামেরার ভেতর দিয়ে আমাকে দেখছে। আমি তাড়াতাড়ি মাউস হাতে নিলাম, ফুটেজ রিওয়াইন্ড করলাম। ভাবলাম হয়তো গ্লিচ। ভিডিও পিছনে গেল। 12:16:45, 12:16:50। আর ঠিক তখনই আমি এমন কিছু দেখলাম যা আমার মাথার ভেতরের লজিক ভেঙে দিল। লোকটা হেঁটে আসেনি, সে হাওয়ার মধ্যে থেকে তৈরি হয়েছে। প্রথমে দেখা গেল হালকা ধোঁয়ার মতো ছায়া, তারপর ধীরে ধীরে বুক, হাত, পা, সব শেষে মাথা। কিন্তু মুখ একদম ফাঁকা। আমি শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। হঠাৎ চোখ গেল টাইম স্ট্যাম্পের দিকে। ঘড়ি দেখাচ্ছে 12:17 AM। আমি অপেক্ষা করলাম। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড। সময় এগোচ্ছে না। ভিডিও চলছে, লোকটা নড়ছে, কিন্তু টাইম আটকে গেছে। ঠিক তখনই আরেকটা শব্দ শুনলাম। স্ক্রিন থেকেই ভেসে এলো লিফট খোলার আওয়াজ। কিন্তু ভিডিওতে লিফটের সামনে কেউ নেই। তারপর হঠাৎ খুব স্পষ্ট একটা ফিসফিস কণ্ঠ, আমাকে কেউ দেখছিস তো? আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। এই আওয়াজ কোনো মাইকের নয়, এটা যেন আমার কানের ভেতরে কথা বলছে। পরের দিন আমি অফিস ছুটি নিয়ে সরাসরি শ্যামলী টাওয়ারে গেলাম। দিনের আলোয় জায়গাটা একদম স্বাভাবিক। বাচ্চারা খেলছে, লোকজন যাতায়াত করছে। কেউ বিশ্বাসই করবে না রাতে এখানে এমন কিছু দেখা যায়। আমি কেয়ারটেকারের ঘরে ঢুকলাম। বয়স প্রায় 60, মুখে সব সময় ভয় লেগে থাকে। আমি তাকে সিসিটিভি ফুটেজের কথা বললাম। তার মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে দরজা বন্ধ করল, চুপ করে বসে পড়ল। তারপর খুব আস্তে বলল, বাবু, তুমি ওকে দেখেছ? আমি কিছু বললাম না। সে নিজেই বলতে শুরু করল। 15 বছর আগে এই বিল্ডিং বানানোর সময় এক মজুর কাজ করত। নাম ছিল অরুণ। এক রাতে লিফট শ্যাফটে কাজ করার সময় হঠাৎ শর্ট সার্কিট,
আগুন। সে পড়ে যায় নিচে। ওর মুখ ভয়ঙ্করভাবে পুড়ে যায়। কোম্পানি ভয় পেয়ে ঘটনাটা চেপে দেয়। কোনো পুলিশ কেস হয়নি, কোনো খবর বেরোয়নি। অরুণ মরার আগে শুধু একটাই কথা বারবার বলেছিল, আমাকে কেউ দেখল না, কেউ বিচার দিল না। তারপর থেকে প্রতি বছর এই একই তারিখে রাত 12:17 সিসিটিভিতে মুখহীন ছায়া দেখা যায়। আর যাকে সে বেশি সময় তাকিয়ে দেখে সে ধীরে ধীরে বদলে যেতে থাকে। ঘুমের মধ্যে কথা বলা, আয়নায় নিজের মুখ চিনতে না পারা, একসময় হঠাৎ নিখোঁজ। আমি কেয়ারটেকারের দিকে তাকিয়ে বললাম, আপনি এখনো এখানে কাজ করেন কেন? সে কাঁপা গলায় বলল, কারণ সে আমাকে এখনো ডাকেনি। সেই রাতেই আবার ডিউটিতে গেলাম। মনের ভেতর ভয় জমে আছে। ঘড়ির দিকে বারবার তাকাচ্ছি। 12:10, 12:14, 12:16। আমার হাত ঘেমে যাচ্ছে। 12:17। হঠাৎ পুরো অফিসের লাইট 1 সেকেন্ডের জন্য নিভে গেল। মনিটরগুলো একসাথে জ্বলে উঠল। সব স্ক্রিনে একটাই ফুটেজ, শ্যামলী টাওয়ারের পার্কিং। সে আবার দাঁড়িয়ে আছে, এইবার আগের থেকেও কাছে। তার শরীরটা কাঁপছে, মাথাটা ধীরে ধীরে ঘুরল। ক্যামেরার দিকে নয়, সোজা আমার চোখের দিকে। আর তারপর মনিটর থেকে ভেসে এলো সেই কণ্ঠ, আজ তুই আমাকে দেখেছিস, এবার আমি তোকে দেখব। হঠাৎ আমার ফোন বেজে উঠল। নাম্বার আননোন। কল ধরলাম। ওপাশ থেকে শুধু একটা কথা, তুই পিছনে তাকাস না। আমার শরীর শক্ত হয়ে গেল, কারণ আমি তখন একাই ছিলাম। অফিসের ভেতরে তখন এমন নিস্তব্ধতা, যেন শব্দ শ্বাস নিতে ভয় পাচ্ছে। ফোনটা এখনো আমার হাতে। ওপাশ থেকে আর কোনো কথা আসেনি। কল কেটে গেছে। আমি ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। ঘাড়ের পেছনটা জ্বালা করছে। মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আমি পিছনে তাকাইনি, কারণ ওই কণ্ঠ বলেছিল, তুই পিছনে তাকাস না। মনিটরের দিকে তাকালাম। সব স্ক্রিনে এখনো শ্যামলী টাওয়ারের পার্কিং। সে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার শরীরটা আগের মতো নয়। একটু ঝাপসা, একটু কাঁপা, যেন ঠিকভাবে এই দুনিয়ায় থাকতে পারছে না। হঠাৎ সে এক ধাপ সামনে এগোলো, মনিটরের ফ্রেমের একদম কাছে। তারপর সে হাত তুলল ক্যামেরার দিকে। আমার শ্বাস আটকে গেল, কারণ সেই হাতটা মনিটরের ভেতর দিয়ে বেরিয়ে আসার মতো লাগছিল। হঠাৎ পুরো স্ক্রিন ব্ল্যাক। অফিসের সব লাইট নিভে গেল। আমি অন্ধকারে দাঁড়িয়ে আছি, শুধু ইউপিএস লাইটের হালকা সবুজ আলো। ঠিক তখনই আমার পেছন থেকে, খুব কাছ থেকে নিঃশ্বাসের শব্দ। আমি ধীরে ধীরে চোখ বন্ধ করলাম। মুখে ঠান্ডা হাওয়া লাগছে, কানের পাশে ফিসফিস, এতদিন আমায় কেউ দেখেনি, তুই দেখেছিস, এখন তুই আমার। আমি হঠাৎ চিৎকার করে সামনে দৌড় দিলাম। অফিসের দরজা খুলে করিডোরে বেরিয়ে গেলাম। লিফটের বোতাম টিপলাম, কাজ করছিল না। সিঁড়ি দিয়ে দৌড়ে নামলাম। মনে হচ্ছিল কেউ পিছনে দৌড়াচ্ছে, কিন্তু কোনো পায়ের আওয়াজ নেই, শুধু নিঃশ্বাস। আমি সোজা বাড়ি ফিরলাম। রাত প্রায় 2টো। আমার ফ্ল্যাট 3 তলায়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বুক ধুকপুক করছে। ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে দেখি দরজা আধা খোলা। আমি নিশ্চিত বেরোনোর সময় দরজা লক করেছিলাম। হাত কাঁপছে। ধীরে দরজা ঠেললাম। ভেতরে অন্ধকার। লাইট অন করলাম। সব ঠিক আছে, সোফা, টেবিল, জানালা। কিন্তু একটা জিনিস ঠিক নেই। ড্রয়িং রুমের এক কোণে একটা ছোট সিসিটিভি ক্যামেরা, ছাদের দিকে তাক করা। আমি কোনোদিন ক্যামেরা লাগাইনি। আমি ধীরে ধীরে এগোলাম। ক্যামেরার লাল আলো জ্বলছে, মানে এটা লাইভ। আমি ল্যাপটপ খুলে ওয়াইফাই স্ক্যান করলাম। একটা নতুন ডিভাইস কানেক্টেড। নাম ক্যাম 1217। হাত কাঁপতে কাঁপতে ক্লিক করলাম। লাইভ ফিড খুলল, আর আমি যা দেখলাম সেটা দেখে আমার বুক ঠান্ডা হয়ে গেল। স্ক্রিনে আমার ঘর, একদম একই জায়গা,
কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল থেকে আমি নিজে দাঁড়িয়ে আছি, ঠিক এখন যেমন দাঁড়িয়ে আছি, কিন্তু ভিডিওর আমি একটু দেরিতে নড়ছে। 2 সেকেন্ড ল্যাগ। আমি হাত তুললাম। 2 সেকেন্ড পরে স্ক্রিনের আমি হাত তুলল। আমি পেছনে তাকালাম। স্ক্রিনের আমি পেছনে তাকালো। তারপর ভিডিওর আমির মুখে কিছু অদ্ভুত ঘটতে শুরু করলো। চোখ ধীরে ধীরে ঝাপসা, নাকের শেপ বদলাতে লাগলো, মুখের স্কিন টান টান। আমি স্ক্রিন বন্ধ করতে গেলাম, কিন্তু মাউস কাজ করছে না, কিবোর্ড ফ্রিজ। ঠিক তখনই আমার ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। পর্দা নড়ল, পেছন থেকে সেই নিঃশ্বাস, তুই আমার জায়গায় আসছিস, আমি তোর জায়গায়। আমি চিৎকার করে ঘুরে দাঁড়ালাম, কিন্তু ঘরে কেউ নেই। কিন্তু আয়নার দিকে তাকিয়ে দেখি আয়নায় আমার রিফ্লেকশন একটু দেরিতে নড়ছে। আমি চোখ বন্ধ করলাম, মাথা ধরে বসে পড়লাম। পরদিন সকালে উঠে দেখি মাথা ভারী, চোখের নিচে কালো দাগ, মোবাইলে 17টা মিসড কল অফিস থেকে। আমি ফোন ধরলাম। ম্যানেজার বলল, তুমি কাল হঠাৎ ডিউটি ছেড়ে চলে গেলে কেন? আমি বললাম, আমি তো বেরিয়ে গিয়েছিলাম। সে বলল, না, তুমি বেরোওনি। আমি থমকে গেলাম। সে বলল, রাত 12:30 থেকে 2টো পর্যন্ত তুমি ক্যামেরার সামনে বসেছিলে, চেয়ার থেকে ওঠোনি, মনিটরের দিকে তাকিয়েছিলে, হাসছিলে। আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, এটা সম্ভব না। ম্যানেজার বলল, সিসিটিভি ফুটেজ আছে। আমি অফিসে গেলাম, ফুটেজ চালু করলো। স্ক্রিনে দেখি আমি বসে আছি, কিন্তু আমার বসার ভঙ্গি অদ্ভুত। মাথা একটু কাঁধ, হাত টেবিলের ওপর, আর মুখে একটা ফাঁকা হাসি। হঠাৎ ভিডিওতে আমি ক্যামেরার দিকে তাকালো, ধীরে ধীরে মুখ কাছে আনলো, আর লিপ মুভ করে বলল, আমি এখনো এখানে। ভিডিও থামিয়ে দেওয়া হলো। অফিসে সবাই চুপ। আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। আমার মনে হচ্ছিল আমার ভেতরে কিছু ঢুকে গেছে। সেই দিন রাতে আমি ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই দেখি একটা মুখহীন ছায়া আমার দিকে এগিয়ে আসছে। হঠাৎ রাত 12:17 আমার ফোন নিজে নিজে অন হলো। নোটিফিকেশন, ক্যাম 1217 লাইভ। আমি হাত কাঁপতে কাঁপতে ওপেন করলাম। লাইভ ফিড, শ্যামলী টাওয়ারের পার্কিং। কিন্তু এবার শুধু সে নয়, আর একটা ফিগার দাঁড়িয়ে আছে। দ্বিতীয়টা আমার মতো দেখতে, একই জামা, একই চুল, কিন্তু মুখ ঝাপসা। দুটো ছায়া একসাথে ক্যামেরার দিকে তাকালো। তারপর স্ক্রিনে লেখা ভেসে উঠল, একজনকে জায়গা ছাড়তে হবে। ঠিক তখনই আমার দরজায় ঠক ঠক শব্দ। আমি ধীরে গিয়ে দরজার পিপহোল দিয়ে তাকালাম। বাইরে কেউ নেই, কিন্তু দরজার কাঁচে আমার নিজের রিফ্লেকশন, আর তার পিছনে একটা মুখহীন ছায়া দাঁড়িয়ে। সারা রাত আমি ঘুমোতে পারিনি। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা নিজের রিফ্লেকশন আর তার পিছনের মুখহীন ছায়াটা বারবার চোখের সামনে ভাসছিল। ভোরের আলো ফুটতেই আমি সিদ্ধান্ত নিলাম, এই রহস্য আর এভাবে চলতে দেওয়া যাবে না। যদি শেষ হতে হয়, সত্য জানার পরেই শেষ হবে। আমি শ্যামলী টাওয়ারে আবার যাব। সকাল 10টা নাগাদ আমি শ্যামলী টাওয়ারে পৌঁছালাম। দিনের বেলা জায়গাটা একদম স্বাভাবিক, কিন্তু আমার চোখে প্রতিটা করিডোর অদ্ভুত লাগছিল, যেন দেওয়ালগুলো কিছু লুকিয়ে রেখেছে। আমি সোজা কেয়ারটেকার কাকুর ঘরে গেলাম। দরজায় নক করলাম। ভেতর থেকে কোনো সাড়া নেই। আমি দরজা ঠেললাম, খোলা। ঘর ফাঁকা। বিছানার ওপর একটা কাগজ পড়ে আছে। আমি তুলে নিলাম। হাতের লেখা। তাতে লেখা, ও আমাকে ডাকছে, এবার আমি আর পালাতে পারবো না। লিফট শ্যাফটের নিচে দেখো, সত্য ওখানেই। আমার বুক ধুকপুক করতে লাগলো। আমি জানতাম এই বিল্ডিংয়ের আসল রহস্য লুকিয়ে আছে সেই জায়গায় যেখানে অরুণ মারা গিয়েছিল। আমি নিচে পার্কিংয়ে গেলাম, লিফটের সামনে দাঁড়ালাম। দরজা খোলা। ভেতরে ঢুকলাম। লিফটের আলো কাঁপছে। গ্রাউন্ড ফ্লোর বোতাম টিপলাম। লিফট নামতে শুরু করল। ডিসপ্লেতে নাম্বার নামছে 210। হঠাৎ লিফট ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ডিসপ্লেতে লেখা উঠল B1 অ্যাক্সেস রেস্ট্রিক্টেড। আমি কোনোদিন জানতাম না এখানে বেসমেন্ট আছে। দরজা নিজে নিজে খুলে গেল। ভেতর থেকে ভেসে এলো পচা লোহার গন্ধ আর ঠান্ডা বাতাস। আমি মোবাইলের টর্চ অন করলাম।
সামনে অন্ধকার করিডর, দেওয়ালে পুরনো তার, ভাঙা পাইপ, মেঝেতে জল জমে আছে। আমি ধীরে ধীরে হাঁটতে লাগলাম। প্রতিটা পায়ের আওয়াজ প্রতিধ্বনি হয়ে ফিরছে। হঠাৎ দূর থেকে একটা আওয়াজ, টপ টপ টপ, যেন পানি পড়ছে। আমি শব্দের দিকে এগোলাম। একটা বড় গর্তের সামনে এসে দাঁড়ালাম। লিফট শ্যাফট। নিচে তাকালাম। অন্ধকার, কিন্তু টর্চের আলো ফেলতেই যা দেখলাম, আমার বুক শক্ত হয়ে গেল। নিচে একটা পুরনো হেলমেট, পুরা কাপড়, আর দেওয়ালে নখের আঁচড়, যেন কেউ মরার আগে উঠে আসার চেষ্টা করেছিল। আমি হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেলাম। ঘুরে তাকালাম। কেয়ারটেকার কাকু দাঁড়িয়ে, মুখ ফ্যাকাশে, চোখ লাল। সে কাঁপা গলায় বলল, আমি জানতাম তুমি আসবে। আমি বললাম, আপনি কোথায় ছিলেন? সে হাসল, কিন্তু সেই হাসিতে আনন্দ নেই। সে বলল, ও আমাকে সারা রাত ডাকছিল, বলছিল সময় হয়ে গেছে। আমি বললাম, কিসের সময়? সে ধীরে ধীরে বলল, জায়গা বদলের সময়। আমার বুকের ভেতর ঠান্ডা ঢুকে গেল। কেয়ারটেকার কাকু আমাকে সব বলল। অরুণ মারা যাওয়ার পরে কোম্পানি শুধু ঘটনা চাপা দেয়নি, ওরা প্রমাণও মুছে ফেলেছিল। লাশ রাতেই তুলে অন্য জায়গায় ফেলে দেওয়া হয়, কিন্তু অরুণের হেলমেট, পোড়া জামা আর রক্ত লিফট শ্যাফটেই পড়েছিল। সেগুলো কেউ পরিষ্কার করেনি। ওখানেই তৈরি হয়েছে এক ধরনের ডেথ স্পট, যেখানে সময় আটকে যায়, যেখানে আত্মা আটকে থাকে। আর অরুণের আত্মা ধীরে ধীরে শক্তিশালী হয়েছে, কারণ কেউ তার মৃত্যু স্বীকার করেনি, কেউ তার নাম নেয়নি। সে বলল, প্রতি বছর 12টা 17তে অরুণ কাউকে বেছে নেয়। যে মানুষটা ওকে প্রথম স্পষ্ট দেখে, সেই মানুষটার পরিচয়, মুখ, অস্তিত্ব ধীরে ধীরে কপি করে নেয়। আমি বুঝে গেলাম সে আমাকে বেছে নিয়েছে। হঠাৎ বেসমেন্টের লাইট নিভে গেল। চারপাশ অন্ধকার। ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। দেওয়ালের ছায়া নড়তে লাগল। আমার ফোনে নোটিফিকেশন এলো, ক্যাম 1217 অ্যাক্টিভ। আমি ক্যামেরা খুললাম। লাইভ ফিড। বেসমেন্টেই আমি আর কেয়ারটেকার কাকু দাঁড়িয়ে আছি, কিন্তু ভিডিওতে আরেকটা ফিগার আছে, লিফট শ্যাফটের সামনে, মুখহীন। সে ধীরে ধীরে ঘুরল, আর এবার সে কথা বলল, সরাসরি ক্যামেরা দিয়ে। আমার মুখ চাই, আমার নাম চাই, আজ রাতে বিনিময় হবে। হঠাৎ কেয়ারটেকার কাকু হাঁটু গেড়ে বসে পড়ল। সে মাথা ধরে চিৎকার করতে লাগল, ও আমার মাথার ভেতরে ঢুকছে। আমি তাকে ধরতে গেলাম, কিন্তু সে আমাকে ধাক্কা দিল। চোখের সাদা অংশ লাল হয়ে গেছে। সে গম্ভীর গলায় বলল, তুই দেরি করেছিস, এখন শুধু একজন বাঁচবে। হঠাৎ বেসমেন্টের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। লিফট কাজ করছে না। আমরা আটকে পড়েছি। ঠিক তখনই শ্যাফটের ভেতর থেকে উঠতে লাগলো কালো ধোঁয়ার মতো কিছু। ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে তৈরি হতে লাগলো একটা শরীর, হাত, পা, মাথা, আর তারপর মুখহীন অবয়ব পুরো তৈরি হয়ে দাঁড়িয়ে গেল আমাদের সামনে। সে এক ধাপ এগোলো। চারপাশের তাপমাত্রা হঠাৎ কমে গেল। আমার দাঁত কাঁপছে। সে কেয়ারটেকার কাকুর দিকে তাকালো, তারপর আমার দিকে। মাথা একটু কাঁধ করে বলল, একজন অতীত, একজন বর্তমান, আজ রাতে একজন ভবিষ্যৎ হবে। হঠাৎ সে হাত তুলল। লাইট ঝলকে উঠল। আমার চোখ অন্ধকার হয়ে গেল। কানে শুধু একটা শব্দ, 1217। আমি চোখ খুললাম। আমি লিফটের ভেতরে, একাই। ডিসপ্লেতে দেখাচ্ছে 12:16 AM। আমার হাতে কেয়ারটেকার কাকুর ফোন। স্ক্রিনে একটা ভয়েস মেসেজ রেকর্ডিং। আমি প্লে করলাম। ওপাশ থেকে কাঁপা কণ্ঠ, যদি এটা শুনছিস, জানবি আমি আর নেই। ও আমাকে নিয়েছে, কিন্তু তোর এখনো সময় আছে। ক্যামেরার ভেতরে ঢুকতে হবে, ওখানেই ওকে আটকে রাখা যায়। মেসেজ শেষ। লিফট ওপরে উঠছে। আমি বুঝে গেলাম আজ রাতেই শেষ লড়াই। 1217-এ, সিসিটিভির ভেতরেই। লিফট যখন ওপরে উঠছিল, আমার বুকের ভেতর এমন শব্দ হচ্ছিল যেন কেউ দরজায় ধাক্কা দিচ্ছে।
ডিসপ্লেতে সময় দেখাচ্ছে 12:16 AM। আমার হাতে কেয়ারটেকার কাকুর ফোন। তার শেষ কথাগুলো বারবার মাথায় ঘুরছে। ক্যামেরার ভিতরে ঢুকতে হবে, ওখানেই ওকে আটকে রাখা যায়। আমি জানতাম এটা কোনো সাধারণ জায়গা নয়। সিসিটিভি ক্যামেরা শুধু ভিডিও নেয় না, এই বিল্ডিংয়ে সেটা একটা দরজা, একটা সীমান্ত, যেখানে বাস্তব আর অদৃশ্য জগৎ একসাথে মিশে গেছে। লিফট খুলল। আমি দৌড়ে পার্কিং লটের দিকে গেলাম। রাতের বাতাস অস্বাভাবিক ঠান্ডা, সব গাড়ি নিস্তব্ধ, লাইটগুলো হালকা ঝিলমিল করছে। আমি ঠিক সেই জায়গায় দাঁড়ালাম যেখানে প্রথম রাতে তাকে দেখেছিলাম। মোবাইলে ক্যাম 12-17 অ্যাপ খুললাম। লাইভ ফিড অন। স্ক্রিনে দেখি আমি নিজেই দাঁড়িয়ে আছি, কিন্তু ভিডিওর আমি ধীরে ধীরে মাথা তুলল আর আমার দিকে তাকালো। তার চোখ নেই, মুখ নেই, শুধু ফাঁকা জায়গা। পিছন থেকে ঠান্ডা বাতাস বইল। আমি ঘুরে দাঁড়ালাম। সে দাঁড়িয়ে একদম সামনে, এবার বাস্তবে। চারপাশের শব্দ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। দূরে গাড়ির আওয়াজ নেই, পাখির ডাক নেই, শুধু আমাদের দুজন আর সময়। ডিজিটাল ঘড়ি 12:17 AM। ঠিক তখন চারপাশ হঠাৎ থেমে গেল। লাইট স্থির, হাওয়ার নড়া বন্ধ। মনে হলো পুরো দুনিয়া পজ হয়ে গেছে। সে ধীরে ধীরে কথা বলল, কণ্ঠটা যেন অনেক মানুষের একসাথে বলা। তুই আমার জায়গায় আসবি, আমি তোর জায়গায় যাব। আমি কাঁপা গলায় বললাম, তুই অরুণ? সে মাথা কাত করল। আমি যা ছিলাম আর আমি যা হয়েছি, দুইটাই। আমি ফোনটা শক্ত করে ধরলাম, লাইভ ক্যামেরার দিকে তাকিয়ে বললাম, তুই যাদের কষ্ট দিয়েছিস তাদের মুখ দেখেছিস? সে একটু থমকালো। আমি বুঝলাম সে এখনো অনুভব করতে পারে। আমি বললাম, তোর মৃত্যু চাপা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা তোর দোষ ছিল না। তুই ভুল লোক বেছে নিচ্ছিস। সে গর্জে উঠল, আমাকে কেউ শোনেনি, কেউ দেখেনি। আমি চিৎকার করে বললাম, আমি দেখছি। এই কথাটা বলার সাথে সাথেই ক্যামেরার স্ক্রিন ঝলকে উঠল। মনিটরের ভেতরে একটা অদ্ভুত আলো। মোবাইলটা হঠাৎ টান অনুভব করল। আমার হাত থেকে ফোনটা ছিটকে বেরিয়ে গেল, কিন্তু মাটিতে পড়ল না, হাওয়ার মধ্যে ঝুলে রইল। স্ক্রিন থেকে আলো বেরিয়ে এলো, আর তারপর আমার শরীরটা হালকা হয়ে গেল। মনে হলো কেউ আমাকে টেনে নিচ্ছে। চোখের সামনে দৃশ্য বদলে গেল। আমি দাঁড়িয়ে আছি একটা অদ্ভুত জায়গায়। চারপাশে শুধু স্ক্রিন, শত শত সিসিটিভি মনিটর, সবগুলোতেই আলাদা আলাদা রাত, আলাদা আলাদা মানুষ। আমি বুঝে গেলাম আমি এখন ক্যামেরার ভিতরে। সে আমার সামনে দাঁড়িয়ে। এবার তার শরীরটা স্পষ্ট, কিন্তু মুখ নেই। আমি বললাম, তুই যদি মুক্তি চাস, সত্যকে দেখ। আমি একটার পর একটা স্ক্রিন অন করলাম। অরুণের দুর্ঘটনার রাত, কোম্পানির লোকেরা প্রমাণ লুকোচ্ছে, লাশ সরানো হচ্ছে, মিথ্যা রিপোর্ট, অন্যায়। সে স্ক্রিনগুলোর দিকে তাকিয়ে কাঁপতে লাগলো। তার শরীর ভাঙা কাঁচের মতো কাঁপছে। আমি শুধু বিচার চেয়েছিলাম। আমি বললাম, বিচার মানে আরেকজনকে নিজের মতো বানানো না। হঠাৎ সে হাঁটু গেড়ে বসে পড়ল। চারপাশের স্ক্রিন একে একে ফেটে যাচ্ছে। সময় আবার নড়তে শুরু করল। সে মাথা তুলল। প্রথমবার তার মুখে একটা হালকা আকার তৈরি হতে লাগল। চোখের ছায়া, ঠোঁটের রেখা। ভাঙা কণ্ঠে বলল, আমাকে যেতে দে। আমি বললাম, তুই এই জায়গার সাথে বাঁধা, কিন্তু আর কাউকে টানবি না। সে ধীরে ধীরে পিছিয়ে গেল, স্ক্রিনের গভীরে মিলিয়ে যেতে লাগল। শেষ মুহূর্তে শুধু একটা কথা, এই ক্যামেরাগুলো বন্ধ করিস না, না হলে আমি আবার ফিরব। সব আলো নিভে গেল। আমি চোখ খুললাম। আমি পার্কিং লটে শুয়ে আছি। চারপাশে মানুষ, সিকিউরিটি গার্ড, অ্যাম্বুলেন্সের সাইলেন। ঘড়িতে সময়
12:18 AM। সবাই বলল আমি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিলাম, কিন্তু শ্যামলী টাওয়ারের সব সিসিটিভি একসাথে বন্ধ হয়ে গেছে। সার্ভার পুড়ে গেছে, কোনো ফুটেজ নেই, কোনো প্রমাণ নেই। কেয়ারটেকার কাকুর কোনো খোঁজ পাওয়া যায়নি। বেসমেন্ট লক করে দেওয়া হয়েছে। ঘটনা চেপে গেছে আবার। কিন্তু গল্প এখানে শেষ নয়। আজও রাত 12:17 আমার ফোনে মাঝে মাঝে একটা নোটিফিকেশন আসে, আননোন ক্যামেরা ডিটেক্টেড। আমি কখনো ওপেন করি না, কারণ আমি জানি ও পুরোপুরি যায়নি, সে শুধু দেখছে। আর যদি তুমি কোনোদিন সিসিটিভি স্ক্রিনে দেখো একটা মানুষ ক্যামেরার দিকে তাকিয়ে আছে কিন্তু তার মুখ স্পষ্ট না, তাহলে বুঝবে এই গল্প এখনো চলছে।